হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডির তরফ থেকে আজকে তোমাদের পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে জেনারেল স্টাডিজের ডেসক্রিপটিভ পোর্শনটা আছে সেখানকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে চলে এলাম, যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 2023, অর্থাৎ নতুন যে পোস্ট অফিস আইনটা চালু হয়েছে ভারতবর্ষে 2023 সালে, সেইটা মানে সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এবং তার কি কি মানে মেন হাইলাইটস রয়েছে, তার কি কি কনস রয়েছে এবং সেই ধরনের মানে তার কি কি অসুবিধা রয়েছে, সমস্যা রয়েছে, সেইটাকে দূরীভূত করার জন্য কি ধরনের স্টেপ আগামী দিনে আমরা নিতে পারি, এই ধরনের মানে কারেক্টিভ মেজার্স এবং হাইলাইটস এর উপর আমরা মূলত আলোচনা করব। তো আজকের বিষয় কি, আমাদের দেশ জুড়ে চালু নতুন ডাক আইন। পোস্ট অফিস মানে তোমরা জানো ডাক ঘর বা ডাক ব্যবস্থা, ঔপনিবেশিক আইনের পরিসমাপ্তি। আচ্ছা, আমার নিজের পরিচয়টা একটু দিয়ে দিই। আমি দেবজ্যোতি মুখার্জি। আমি 2018 WBCS জয়েন্ট ভিডিও এবং 2019 WBCS ACTO পদে সিলেক্টেড হয়েছি এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পদে কর্মরত। তো চলো আমরা আজকে আমাদের এই সেশনটা শুরু করে দিই। আচ্ছা, সেশন শুরু করার আগে একটা জিনিস ছোট্ট করে তোমাদের বলে নিই যে আমাদের এই যে ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটা তোমাদের জন্য মিসেলেনিয়াসের মেন্স ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটা একটা পেইড ব্যাচ। সেখানে যদি তোমরা এনরোলড হতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। দুখানা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা কল করতে পারো ব্যাচে এনরোল হওয়ার জন্য। যদি ক্লাস ভালো লাগে সেটার ওপর ভিত্তি করে তোমরা যদি মনে করো যে তোমরা এনরোলড হতে চাও মেন্স ব্যাচে, তাহলে তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। যাই হোক, তো আমাদের আজকের শুরু করে দিই। তো দেশ জুড়ে চালু নতুন ডাক আইন, ঔপনিবেশিক আইনের পরিসমাপ্তি। ব্যাপারটা হচ্ছে যে 1898 সালে 125 বছরের পুরনো একটা আইন ছিল আমাদের ভারতীয় পোস্ট অফিস আইন বা ভারতীয় ডাকঘর আইন বা ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 1898, যখন নাকি ব্রিটিশ আমল চলছিল। সেটার 125 বছর পর সেটাকে বাতিল করে নতুন ইন্ডিয়ান পোস্ট অফিস আইন 2023 চালু হলো। ঠিক আছে, এই আইনের কিছু ভালো দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে দেখো, নতুন পাস হওয়া এই ভারতীয় ডাকঘর আইন মূলত কেন্দ্রীয় ডাক বিভাগের তরফ থেকে গ্রাহকদের প্রতি মেসেঞ্জার বা সন্দেশবাহক পরিষেবা এবং ব্যাংকিং পরিষেবাকে আরো উন্নত এবং কার্যকরী করার একটি প্রয়াস। মানে তোমরা জানো যে পোস্ট অফিস তো শুধুমাত্র মেসেঞ্জার সার্ভিস প্রোভাইড করে না, তার পাশাপাশি ব্যাংকিং ফেসিলিটিও প্রোভাইড করে। তো দুটোকে একটা অপটিমাম লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই আইনটা পাস করা হয়েছে। এবং এই আইনে বেশ কিছু যেমন গুরুত্বপূর্ণ ভালো দিক রয়েছে, তার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। ঠিক আছে, কি কি রয়েছে, কি ব্যাপার, আমি পরবর্তী স্লাইডসগুলোতে আলোচনা করছি। তো তার আগে আমরা দেখে নিই যে মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এই আইনের কি কি নতুন নতুন ইনক্লুড করা হলো আর কি পুরনো আইনের বদলে। প্রথম হচ্ছে কেন্দ্রের একচেটিয়া বিশেষাধিকার অপসারণ, মানে সেন্ট্রালের যেটা এক্সক্লুসিভিটি যে পাওয়ার ছিল, যে চিঠি পাঠানোর ক্ষেত্রে সেন্ট্রালি একমাত্র পুরোটাকে কন্ট্রোল করবে, সেইটা কিন্তু নতুন যে আইন এসছে সেটাতে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। আগে কি ছিল, আগে যে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 1898 ছিল, তার 4 নম্বর যে ধারায় কিন্তু ওই কথাটা বলা ছিল যে সেন্ট্রালের এক্সক্লুসিভিটির কথাটা, মানে চিঠি পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রই শেষ কথা। সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু সংস্থা পোস্ট অফিস, সেজন্য সেন্ট্রাল গভর্নমেন্টই শেষ কথা। কিন্তু সেই জায়গায় কিন্তু বর্তমান যে আইনটা এলো সেটা কিন্তু কেন্দ্র সরকারের পাশাপাশি প্রাইভেট যে সমস্ত কুরিয়ার, যে সমস্ত সার্ভিস, সেগুলোকে কিন্তু তার অ্যাম্বিটের মধ্যে নিয়ে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে পরিষেবাতে পরিবর্তন করা হয়েছে। মানে ভারতীয় ডাক ব্যবস্থা মানে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 1898 এর অনুযায়ী ইন্ডিয়ান পোস্ট অফিস যেগুলো, সেগুলো কি করতো, মানে সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল যে পোস্ট অফিস এই 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 কাজগুলো করবে। তার মধ্যে কি কি, মানে যেগুলো ধরো ডাক সম্বন্ধীয় নিবন্ধ বা আর্টিকেল, যেমন পোস্ট অফিসের যে সমস্ত আর্টিকেলস গুলো,
যেমন লেটার আছে, পোস্ট কার্ড আছে, পার্সেল আছে, মানি অর্ডার আছে, এগুলো যে ডেলিভারি করা বা সরবরাহ করা, এগুলোই ছিল পোস্ট অফিসের কাজ। এবং পোস্ট অফিসের যে অ্যাক্ট 1898 এটা পরিষ্কার বলা ছিল যে এই কাজগুলোই কিন্তু করতে হবে। কিন্তু নতুন আইনে যেটা হয়েছে সেটা এই বিষয়টাকে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ধরনের পরিষেবা বা সার্ভিস প্রোভাইড করার জন্য ডাইরেকশন দেবে, পোস্ট অফিসকে কিন্তু সেই রকমই সার্ভিস প্রোভাইড করতে হবে। সুতরাং মানে ওই যে পোস্ট অফিসের যে একটা নির্দিষ্ট অ্যাম্বিটের যে কাজ, হ্যাঁ, সেইটা কিন্তু বন্ধ হয়ে গেল। সেই কাজগুলো তো করতেই হবে, তার পাশাপাশি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি অন্য কোনো ডাইরেকশন থাকে বা অন্য কোনো সার্ভিস প্রোভাইডিং এর ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেই এক মানে ডাইরেকশনও কিন্তু পোস্ট অফিস অ্যাক্ট 2023 আন্ডারে বর্তমান যে এক্সিস্টেন্ট যে পোস্ট অফিসগুলো সারা ভারত জুড়ে তাদেরকে পালন করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে দায় থেকে অব্যাহতি। এর আগে যেটা ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 1898 ছিল, সেখানে কিরম ছিল, যে ধরো তোমার কোনো পোস্টাল আর্টিকেল হারিয়ে গেল বা কোনো জায়গায় ভুল ডেলিভারি হলো বা ডেলিভারি করতে অনেক দেরি হলো, ঠিক আছে, বা কোনো একটা বস্তু চুরি হলো বা ক্ষতি হলো, সেক্ষেত্রে কনসার্ন যে পোস্ট অফিস এবং তার যে কর্মচারী তাদেরকে কিন্তু মানে লায়াবল করা হতো। কিন্তু বর্তমান আইনে কিন্তু সংশ্লিষ্ট ডাকঘর বা পোস্ট অফিস এবং সেখানকার কর্মরত কর্মচারীদের আর কোনো জিনিসটার উপর লায়াবিলিটি রইল না। ঠিক আছে, মানে এখন ভুল বিতরণ হলো বা হারিয়ে যাওয়া বলো বা বিতরণে দেরি বলো, এই ধরনের কোনো ক্ষেত্রে তুমি কিন্তু পোস্ট অফিসের কোনো লোককে কিন্তু সঠিকভাবে বা কোনো কর্মচারীকে কিন্তু তুমি একদম ডাইরেক্টলি তাকে লায়াবল করতে পারবে না। ঠিক আছে, মানে পোস্ট অফিসের অটোনমিটা আর কি একটু বাড়লো। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে শাস্তি এবং অপরাধ অপসারণ। আগে 1898 এর একটা কি বলেছিল যে পোস্ট অফিসের যে সমস্ত আধিকারিকরা কাজ করেন বা কর্মচারীরা কাজ করেন, তারা যদি ধরো কোনো ধরনের কোনো শাস্তি মানে কোনো অপরাধ করেন বা কোনো ধরো জালিয়াতির কেসে ধরা পড়লো বা কোনো রকম কোনো মিসকন্ডাক্ট করলো, মানে অসৎ আচরণ করলো, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের শাস্তির বিধান ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে যে আইন সেখানে কিন্তু শাস্তি বা অপরাধের যে ব্যাপারগুলো পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। মানে একটা বাদ দিয়ে একটা খালি প্রভিশন রাখা হয়েছে, বাকি সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। একটা প্রভিশন কি, সেটা হচ্ছে যে আগেও যেটা ছিল এখনো যেটা রয়েছে, ধরো আমরা কোনো পোস্ট অফিসে কোনো পরিষেবা নিলাম, তাহলে আমাদেরকে সেটার জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের চার্জ পোস্ট অফিস আমাদের উপর করে। ধরো কোনো একটা মানি অর্ডার করলাম, তার উপর আমাদের একটা চার্জ করলো। এবার সেই চার্জটা যদি আমি না প্রোভাইড করতে পারি কিন্তু আমি পরিষেবাটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে যদি দেখো যেটা বলছে লাস্ট লাইনটা এখানে যেরকম বলেছে যে গ্রহণকারী ব্যক্তি যদি পরিষেবার মূল্য প্রদান করতে না পারে, সেক্ষেত্রে ভূমি রাজস্বের বকেয়া হিসেবে সেই পরিষেবা মূল্য বা চার্জ পুনরুদ্ধার করা হবে। অর্থাৎ ল্যান্ড রেভিনিউর এরিয়ার হিসাবে সেই চার্জটা কিন্তু লোকটার কাছ থেকে পুনরুদ্ধার করা হবে। ঠিক আছে, তো এটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মেন হাইলাইটস গুলো আমি এখানে বলে দিচ্ছি প্রত্যেকটা। একটা জিনিস লক্ষ্য করছো যে আগে পোস্ট অফিসের ওপর যে একটা লায়াবিলিটি ছিল বা পোস্ট অফিসের যে সমস্ত অফিসাররা কাজ করতেন তাদের যে একটা পেনাল্টির ব্যবস্থা ছিল, মানে যদি কোনো রকম কোনো ভুল হয়, সেই জায়গাটা কিন্তু অনেকটা সরিয়ে দিয়েছে এই আইনটা। তার ফলে কি হয়েছে, পোস্ট অফিসের যে অটোনমি সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এটার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে পোস্টাল নিবন্ধ আটকানো ও আটক করা। বিভিন্ন যে সমস্ত পোস্টাল আর্টিকেলস গুলো হয়, বলা হচ্ছে যে যদি কেন্দ্রীয় সরকার মনে করে তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা মানে ন্যাশনাল সিকিউরিটি, ফরেন রিলেশন, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার বা এমার্জেন্সি, এইসব কারণে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে তাহলে কোনো রকম পোস্টাল আর্টিকেলকে কিন্তু মানে তোমার বাধা দিতে পারে। ঠিক আছে, অথবা আটকে রাখতে পারে, মানে যেটাকে বলা হচ্ছে আটক করা বেসিক্যালি। এটা একটা খুব সুন্দর একটা টার্ম রয়েছে আই দিয়ে ইংলিশে, ঠিক আছে, এক্ষুনি আমার মনে পড়ছে না, আমি বলছি। তো এটাকে বাধা দিতে পারে বা আটকে রাখতে পারে। এক্ষেত্রে
কোনো কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনো আধিকারিক কিন্তু এই বাধা দান বা আটক করার পদ্ধতিটি পরিচালনা করতে পারবেন। এছাড়া নিষিদ্ধ পণ্য ও শুল্কের জন্য দায়ী যে সমস্ত পণ্যগুলো, সেগুলোকে তুমি কাস্টমস অথরিটির হাতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখন থেকে স্থানান্তরিত করতে পারবে। ধরো কোনো নিষিদ্ধ পণ্য যাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, সেটাকে কিন্তু ইন্সপেকশন করার দায়িত্ব হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড কোনো একজন অফিসার করতে পারবেন। ঠিক আছে, তো এটা বেসিক্যালি নতুন যে আইন সেটার 9 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো যে তুমি ধরো আমি তোমাকে একটা কোনো জিনিস পাঠাচ্ছি, ঠিক আছে, কোনো একটা যে কোনো জিনিস, সেক্ষেত্রে ধরো আমি তোমাকে কোনো একটা প্রাইভেট জিনিস পাঠাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু প্রাইভেসিটা সেক্ষেত্রে ভায়োলেশন হওয়ার একটা জায়গা তৈরি হলো, তাই নয় কি? অবভিয়াসলি আমি ধরো তোমাকে একটা পার্সেল পাঠাচ্ছি, সেটাতে কোনো একটা প্রাইভেট জিনিস রয়েছে, তোমাকে আমি গিফট করছি বা কিছু, সেক্ষেত্রে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেটাকে কোনো কারণে আটকে দেয় বা সেটাকে যদি হচ্ছে তোমার খুলতে পারে বা বাধা দেয় সেই পণ্যকে ট্রান্সমিশনে, পোস্টাল ট্রান্সমিশনে, তাহলে সেক্ষেত্রে আমার প্রাইভেসিটা ভায়োলেট হয়ে গেল না? সেটা হতে পারে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রবিধান প্রণয়নের জন্য মহাপরিচালক। আগে কি হতো, 1898 এর যে আইনটা ছিল সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন যে পোস্টাল সার্ভিসগুলো যে পোস্ট অফিস আমাদেরকে প্রোভাইড করছে, সেগুলোর জন্য যে চার্জ দিতে হয় আমাদের, সেই চার্জটার একটা সময় পর পর কিন্তু ওটা সংশোধন করা হয়, সেই চার্জটা আপডেট করা হয়, সেটা কমতে পারে বাড়তে পারে। ঠিক আছে, এবার এই ধরনের যে পোস্টাল সার্ভিস রিলেটেড যে চার্জ, সেইটা ডিটারমাইন করার জন্য আগে কি হতো, আমাদেরকে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হতো। ঠিক আছে, কিন্তু এখন যেটা এই আইনে যেটা করা হলো সেটা হচ্ছে যে এই যে পোস্টাল বিভিন্ন সার্ভিসের যে চার্জ, হ্যাঁ, এইগুলো এবং সেই সম্বন্ধ রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করার জন্য একজন ডাইরেক্টর জেনারেলকে অ্যাপয়েন্ট করা হয়েছে বা মহাপরিচালককে অ্যাপয়েন্ট করার একটা প্রভিশন দেওয়া হয়েছে এই অ্যাক্টে বা নতুন পাস হওয়া এই আইনে। এছাড়া এই যে নতুন পাস হওয়া আইনের 5.1 নম্বর ধারায় যেটা বলা হয়েছে যে আগে কিরকম হতো, আমরা ফিজিক্যাল অ্যাড্রেসিং এর উপর ডিপেন্ড করতাম, অমুক বাড়ি 195 নম্বর বাড়ি, সেখানে গিয়ে দরজায় টোকা মারলাম। এই ব্যাপারগুলোর বদলে মানে ফিজিক্যাল অ্যাড্রেসিং এর বদলে বর্তমানে কিন্তু জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস এর উপর ভিত্তি করে ডিজিটাল কোড সিস্টেমের মাধ্যমে কিন্তু অ্যাড্রেস লোকেশন করা হবে। ঠিক আছে, মানে সেক্ষেত্রে ল্যাট লং এর ব্যাপারটা কিন্তু অনেকটা কাজ করবে, ল্যাটিচিউড লঙ্গিটিউড। তো সেটাই বলা হচ্ছে যে নয়া আইনের 5.1 নম্বর ধারা কেন্দ্রীয় সরকারকে পোস্টাল আইটেমগুলির ঠিকানা শনাক্তকারী এবং পোস্ট কোডগুলির ব্যবহারের মান নির্ধারণের জন্য একটা কাঠামো প্রদান করে, মানে স্ট্যান্ডার্ডটা সেট আপ করার জন্য একটা কাঠামো প্রোভাইড করেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে বা পোস্টাল ডিপার্টমেন্টকে, টু বি ভেরি স্পেসিফিক। ঠিক আছে, তো এরপর এগুলো গেল আমাদের কি কি, এগুলো গেল। আচ্ছা, অ্যান্সারটা যখন লিখবে তাহলে আমি কি বললাম, অ্যান্সারটা যখন লিখবে একটা সুন্দর টাইটেল দেবে। ঠিক আছে, দেখো এখানে আমি একটা টাইটেল দিয়েছি, একটা ভূমিকা করেছি সুন্দর। ঠিক আছে, তারপর তার মেন হাইলাইটস গুলো দিয়েছি। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কিছু কিছু যে প্রবলেমস গুলো দেখা দিয়েছে সেগুলো কি বলা হচ্ছে যে দেখো এই যে যে কোনো পোস্টাল নিবন্ধকে যে বাধা দেবে, ঠিক আছে, বা এই যে আটক করবে, হ্যাঁ, বা খুলে দেখবে যে তার মধ্যে কি রয়েছে, এই ব্যাপারগুলোতে মানে এগুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু এই রিগার্ডিং যে কোনো প্রসিডিওরাল সেফগার্ড সেইটার কিন্তু কোনো উল্লেখ করা হয়নি। ঠিক আছে, নতুন আইনে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে ধরো রাইট টু প্রাইভেসি বা আমাদের যে মত প্রকাশ বা বাক স্বাধীনতার যে অধিকার, সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট হলেও খর্ব হতে পারে। আগের যে সমস্ত কিছু আইন ছিল, যেমন ধরো টেলিগ্রাফ অ্যাক্ট এর আন্ডারে টেলিগ্রাফ রুলস ছিল 2007, আইটি অ্যাক্টের আন্ডারে আইটি রুলস ছিল 2009। সেখানে কিন্তু এই যে আমাদের রাইট টু প্রাইভেসি অফ সিটিজেন্স, এটা তো আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, এইটার কথা কিন্তু মাথায় রেখেই কিন্তু এই রুলস গুলো তৈরি করা হতো, এর আগের যে রুলস গুলো বা অ্যাক্ট গুলো। কিন্তু এইটা কিন্তু আমাদের এই পোস্ট অফিস অ্যাক্ট 2023-এ অ্যাবসেন্ট।
ঠিক আছে, এটাই ওই জন্যই বলছে, দেখো এই পদ্ধতিগত সুরক্ষার জায়গাটি নয়া এই পোস্টাল আইনে কিন্তু অনুপস্থিত, বিষয়টা কিন্তু চিন্তার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বলা হচ্ছে যে জরুরি অবস্থা যখন অ্যারাইজ করবে বা এমার্জেন্সি যখন অ্যারাইজ করবে, সেক্ষেত্রে মানে যদি চায় সেন্ট্রাল গভর্নমেন্ট, সেক্ষেত্রে পোস্টাল যে সমস্ত আর্টিকেলস গুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে। হ্যাঁ, শব্দটা হচ্ছে ইন্টারসেপ্ট, ঠিক আছে। ইন্টারসেপশন মানে হচ্ছে কোনো পোস্টাল আর্টিকেলকে ধরো বাধা দিল, ঠিক আছে, বা সেটা আটক করলো, খুলে দেখলো তার মধ্যে কি রয়েছে। এবার গল্পটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে অ্যাক্টের মধ্যে এমার্জেন্সি সিচুয়েশন মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। এবার হতেই পারে যে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করলো কোনো একটা খুব পেটি ইস্যুতে, হয়তো খুব লঘু একটা ইস্যু, সেক্ষেত্রে বললো যে না এটা একটা এমার্জেন্সি ইস্যু, সেক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস মানে পোস্টাল ডিপার্টমেন্ট সেই ঘটনাটার মধ্যে ঢুকলো, ইন্টারসেপ্ট করলো মানে পোস্টাল আর্টিকেলটা, ঠিক আছে। তার মানে কি বিধি বহির্ভূত ক্ষমতার অপপ্রয়োগটা বাড়বে, তাই নয় কি? কারণ কি এমার্জেন্সিটার তো কোনো ডেফিনিশন দেওয়া নেই, তাই না, এবং একটা স্বেচ্ছাচারিতার জায়গা তৈরি হবে, ঠিক আছে। এটা কিন্তু একেবারেই কাম্য নয়, ঠিক আছে। এটা দ্বিতীয় অসুবিধা, ইম্পর্টেন্ট। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো পরিষেবাগুলোর ত্রুটির জন্য দায় থেকে অব্যাহতি। তুমি দেখো আগের যে আইনে ছিল যে কোনো রকম কিছু বস্তু হারিয়ে গেলে বা কোনো পার্সেল যদি ধরো কোনো মিসপ্লেস হয়ে যায় বা ভুল ঠিকানায় বিতরণ হয়ে যায়, সেক্ষেত্রে পোস্ট অফিসের একটা দায় থাকতো। কিন্তু এখন যদি সেই দায়টাই না থাকে, তাহলে পোস্ট অফিসের তরফ থেকে কি সেই লেভেলের সিরিয়াসনেস আর পাওয়া যাবে? সেটা হয়তো আর পাওয়াই যাবে না, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো কমার্শিয়াল সার্ভিস প্রোভাইডার যে অর্গানগুলো, তার সাথে কিন্তু মানে একটা পার্থক্য তৈরি হয়ে গেল। কেন? তুমি দেখো 1987 সালের একটা হচ্ছে রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল, এটা রেলের আন্ডারে, ঠিক আছে। এখানে কি বলা হয় যে যদি কোনো তোমার আর্টিকেল রেলে ট্রাভেল করতে করতে হারিয়ে যায়, অথবা রেলের আধিকারিক তরফ থেকে কোনো রকম ধরো ক্ষতি হলো, আর্টিকেল সরবরাহ করা হলো না, ভাড়া ফেরত, এই ধরনের বিভিন্ন যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো সম্বন্ধে যে কেসগুলো সেইগুলো সমাধান করে। তো তার মানে কি রেল তো তার মানে লায়াবেল রইল, তাই না, ঘটনা এগুলোর ক্ষেত্রে। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে আমি যদি বেসিক যে এরার গুলো পোস্ট অফিসের তরফ থেকে, সেইটার জন্য আমি যদি পোস্ট অফিসের লায়াবিলিটিটাই যদি সরিয়ে দিই, তাহলে আর মানে এই কেসের জায়গাও রইলো না, ট্রিব্যুনালের জায়গাও রইলো না, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা চিন্তার জায়গা। এছাড়া আরেকটা যেটা বলেছে দেখো সমস্ত ধরনের অপরাধ এবং জরিমানা অপসারণ করে দিয়েছে, যেটা আমি বলছিলাম একটু আগে, যেটা 1898 এর অ্যাক্টে ছিল। তো তার ফলে কি হবে, আমাদের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হতে পারে, ব্যক্তি স্বাধীনতার অধিকার খর্ব হতে পারে আমাদের, ঠিক আছে। ধরো কোনো একজন পোস্ট অফিসের আধিকারিক, তিনি হয়তো একটা পোস্টাল আর্টিকেলকে উইদাউট অথরাইজেশন তিনি খুলে দেখলেন, ঠিক আছে। তো এটা কিন্তু এক ধরনের অপরাধ আগের আইন অনুযায়ী, ঠিক আছে। কিন্তু বর্তমান আইন অনুযায়ী আর অপরাধ নয়, তার মানে আমার গোপনীয়তার অধিকারটা ক্ষুণ্ণ হয়ে গেল, তাই না। এছাড়া দেখো বলছে যে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 2023-এ কুরিয়ার আর পোস্টাল বিভাগের যে নিয়ন্ত্রণজনিত বৈষম্যগুলোকে বজায় রেখেছে। যেমন ধরো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট যদি 2019-এর কথা বলো, সেটা ইন্ডিয়া পোস্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু প্রাইভেট যে সমস্ত কুরিয়ার সার্ভিস তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তার মানে একই আইনে দু ধরনের প্রভিশন তৈরি হলো। তো এই জায়গাটাও কিন্তু একটা মানে ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। আর সেটা হচ্ছে বলা হচ্ছে ভারতের ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন রয়েছে তার এগেনস্টে এই আইনটা যাচ্ছে। তার কারণ কি? তার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে 1976 সালে ইন্ডিয়া একটা চুক্তি সাইন করে, যেটা ইন্টারন্যাশনাল অনেকগুলো দেশ সাইন করেছিল, সেটা হচ্ছে ICCPR, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, মানে যেটার পাতি বাংলা হচ্ছে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি। এখানে 17 নম্বর ধারায় বলা হয়েছে যে যদি কোনো নাগরিকের ব্যক্তি স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারে যদি বিধির বহির্ভূত হস্তক্ষেপ হয়, সেটা কিন্তু শাস্তিযোগ্য এবং এটা একেবারেই করা উচিত নয়, ঠিক আছে। এখন এই চুক্তিতে
ওয়ান অফ দ্য সিগনেটারি হচ্ছে ইন্ডিয়া, তার মানে কি কিন্তু এই যে নতুন পাস হওয়া যে ভারতীয় ডাকঘর আইন 2023 বা ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 2023, এখানে দেখো এমন প্রভিশন গুলোই রাখা হয়েছে, এই যে ধরো পরিষেবাগুলি ত্রুটি থেকে দায় থেকে অব্যাহতি, সমস্ত অপরাধ এবং জরিমানা অপসারণ, সেখানে তো খুব স্বাভাবিকভাবেই আমাদের হচ্ছে, বা এই যে ইন্টারসেপশনের যে জায়গাটা, এতে খুব স্বাভাবিকভাবেই আমাদের গোপনীয়তার অধিকার বা আমাদের মত প্রকাশ বা ব্যক্তি স্বাধীনতা যে আর্টিকেল 21 যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, সেটা তো ইজিলি খর্ব হবে। তার মানে এখানে এই যে নতুন পাস হওয়া যে আইনটা, সেটা ইন্টারন্যাশনাল অব্লিগেশনের এগেনস্টে চলে গেল, তার মানে ভারতের একটা আন্তর্জাতিক দায়বদ্ধতার বিরোধী হয়ে গেল। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি রয়েছে। এখন এর আগামী দিনে এইগুলোকে যদি সর্ট আউট করতে হয়, তাহলে আমাদের কি কি হচ্ছে তোমার স্টেপ নিতে হবে, সেগুলো হচ্ছে এইরকম যে দেখো, দৃঢ় প্রক্রিয়াগত সুরক্ষাগুলির অন্তর্ভুক্তিকরণ, মানে একটা প্রসিডিওরাল সেফগার্ডস রাখতে হবে। মানে ধরো পোস্টাল ডিপার্টমেন্ট কোনো একটা পোস্টাল আর্টিকেলকে ইন্টারসেপ্ট করছে, আটক করছে, বাধা দিচ্ছে, সেক্ষেত্রে তো তার একটা প্রসিডিওরাল সেফগার্ড তো থাকবে, মিনিমাম একটা তত্ত্বাবধানের ব্যবস্থা থাকবে, তার একটা বিচার বিভাগীয় পরোয়ানা থাকবে, মানে একটা জুডিশিয়াল ওয়ারেন্ট থাকবে। তা না হলে তো যে কেউ যে তাহলে পোস্টাল যে কোনো আর্টিকেল ওপেন করতে পারবে। হ্যাঁ, তাহলে তো মানে আমাদের মিনিমাম যে একটা ব্যক্তিগত যে গোপনীয়তা, সেটা তো রইল না, তাই না? এটা একটা করা যেতে পারে। এছাড়া এই যে কোন ভিত্তিতে হচ্ছে তোমার আটক করব বা ইন্টারসেপশন করব বা বাধা দেব পোস্টাল আর্টিকেল গুলো, তার কিন্তু একটা প্রপার ডেফিনিশন দরকার ভাই। তার কারণ দেখো, ফর এক্সাম্পল আমি যে বলেছি, সুপ্রিম কোর্ট 2005-এ একটা মামলা হয়েছিল, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এন্ড কালেক্টর হায়দ্রাবাদ ভার্সেস অ্যান্ড ANR ভার্সেস কানাডা ব্যাংক 2005। এই মামলায় একটা রায় দেওয়া হয় যে গোপনীয়তার অধিকার বজায় রাখার জন্য যে সমস্ত গুপ্ত নথি যেগুলো, কনফিডেন্সিয়াল ডকুমেন্টস যেগুলো, সেগুলো ব্যাংকে দেওয়া উচিত অথবা ব্যক্তিগত জিনিসপত্র পোস্ট অফিসে দেওয়া উচিত। শুধু তাই নয়, গোপনীয়তার অধিকার বজায় রাখার জন্য যে কোনো অনুসন্ধান ও কোনো কিছু বাজেয়াপ্তকরণের ক্ষেত্রে লিখিত কারণ থাকা দরকার। তার মানে কি, কোনো সার্চ অ্যান্ড সিজারের ক্ষেত্রেও ধরো তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কোনো একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ আছেন বা অফিসিয়াল রয়েছেন, তিনি যে সার্চ অ্যান্ড সিজার করবেন তোমার পোস্টাল আর্টিকেলটা, সেক্ষেত্রে কিন্তু একটা রিটেন একটা মানে কজ থাকা দরকার, যে এই কারণে হচ্ছে আমি করছি ইন্টারসেপশন। ঠিক আছে, সুতরাং এই যে আমি ইন্টারসেপশন করব বা কোনো কিছুকে আটক করব, তার জন্য কিন্তু একটা প্রপার ডেফিনিশন থাকা জরুরি। আমি যদি এরকম হাওয়ায় হাওয়ায় বলি যে আমি ইমার্জেন্সি হয়েছে বলে ইন্টারসেপশন করব, তাহলে এমার্জেন্সির একটা ডেফিনিশন দিক, তাই না? এই জিনিসগুলো কিন্তু এখনো আইনের মধ্যে কয়েকটা মানে প্রবলেমেটিক জায়গা কিন্তু রয়েছে। ঠিক আছে, এছাড়া যেটা, সেটা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ দায়বদ্ধতা কাঠামো তৈরি করতে হবে। ঠিক আছে, যে একেবারে যদি পোস্ট অফিসকে যদি সম্পূর্ণ লায়াবিলিটিটা যদি ছেড়ে দিই, তাহলে তো পোস্ট অফিস কোনো তার যে ডেসিগনেটেড কাজগুলো এতদিন ছিল, সেগুলো তো মানে যথেচ্ছাচার শুরু করবে। সেক্ষেত্রে মিনিমাম একটা কর্তৃপক্ষ থাকবে ডাক বিভাগের, পোস্টাল ডিপার্টমেন্টের, যে নাকি এই বিষয়গুলো নিয়ে মানে জবাবদিহি করতে বাধ্য থাকবে। মানে পাবলিক গ্রিভেন্সের তো একটা ব্যাপার থাকবে মিনিমাম, এবং সেই জায়গায় জবাবদিহি করার জন্য তো একটা মিনিমাম গ্রিভেন্স সেল থাকতে হবে, সেটা কিন্তু তৈরি করা দরকার। সম্পূর্ণ তুমি যদি লায়াবিলিটিটা মানে অ্যাবলিশ করে দাও, তাহলে পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো লায়াবিলিটি নেই, তাহলে ওরা ওদের কাজ ঠিক মতো করবে কেন, তাই নয় কি? এটা একটা ব্যাপার। এছাড়া অনুমোদন ব্যতীত মেল খোলার জন্য কিন্তু শাস্তি বলছে, ডাক বিভাগের আধিকারিকেরা যদি অনুমোদন ব্যতীত কোনো মেল খোলেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের শাস্তির জন্য কড়া আইন তৈরি করা দরকার। শুধু তাই নয়, উপভোক্তাদের গোপনীয়তার অধিকার সুরক্ষিত করার জন্য ডাক বিভাগের যে কোনো কর্মী কর্তৃক কোনো রকম পোস্টাল জিনিসপত্র ধরো কোনো পোস্টাল ডিপার্টমেন্টের কোনো লোক বা পোস্ট অফিসের কোনো মানে কোনো কর্মী ধরো কোনো জিনিসপত্র চুরি করলো, পোস্টাল জিনিসপত্র চুরি করলো, জালিয়াতি করলো, যেটা পাঠানোর দরকার তার জায়গায় অন্য একটা জিনিস পাঠিয়ে দিল, ঠিক আছে, বা অসদাচরণ করলো, মিসকন্ডাক্ট করলো, এক্ষেত্রেও কিন্তু কঠোর আইন প্রণয়ন প্রয়োজন। মানে একটা মিনিমাম সেফগার্ড, প্রসিডিওরাল এবং লিগাল সেফগার্ড তোমাকে কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু একটা ডিপার্টমেন্টকে ওইভাবে সম্পূর্ণ রকম দায়মুক্ত করে ছেড়ে দিলে কিন্তু পরবর্তী সময় কিন্তু অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে।
তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি নিবেদন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে? আর আমাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে বা এরকম আমরা আরো ভিডিওস আনবো পরপর, তো সেক্ষেত্রে তোমরা যদি জিএস ক্লাস আমাদের ভালো লেগে থাকে এবং আরো আমরা ডেমো ক্লাস কিছু আনবো সেগুলোও দেখতে পারো। যদি ভালো লাগে তোমরা আমাদের মিসেলিনিয়াস মেন্স ব্যাচে ভর্তি হতে পারো এবং তার জন্য স্ক্রিনে দেওয়া যে ওপরের যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারে কল করতে পারো। তো এটাই বলার ছিল, তোমাদের জন্যই আমাদের এই প্রয়াস, ঠিক আছে? এই নাম্বার এবং এই নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা কল করবে। এই নাম্বারটায় স্পেশালি তোমার কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিই। আজকের সেশনের জন্য থ্যাংক ইউ, স্টে টিউনড, গুড বাই।